তো দেখো আমরা এবার হেক্সাডেসিমেল যোগটা করব। হেক্সাডেসিমেল যোগ এবং অক্টাল যোগ মোটামুটি সিমিলার। দেখো আমার চেঞ্জ হবে কোথায়, যখন আমরা বলছিলাম যে দুইটা সংখ্যাকে যোগ করার পরে যদি এখানে আমাদের 16 আসে, দুইটা সংখ্যাকে যোগ করার পরে 16 থেকে কোনো ছোট সংখ্যা আসে। আচ্ছা, তার আগে আমরা আরেকটু বলি যে হেক্সাডেসিমেল সংখ্যা কিন্তু 0 থেকে 15 পর্যন্ত নাম্বার নিয়ে গঠিত হয়। সুতরাং দুইটা সংখ্যাকে যোগ করে যদি 0 থেকে এই 16-র ভিতরে বা 16-র ছোট কোনো সংখ্যা পাই, তাহলে সেটা সরাসরি বসে যাবে। সেক্ষেত্রে আমার কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। কিন্তু যদি 16 আসে তাহলে কি হবে, 16 আসলে আমরা আগের মতোই অক্টালের মতোই আমরা কি করব, এখানে 0 বসাবো এবং আমাদের হাতে একটা ক্যারি বিট হিসাবে 1 হাতে রাখবো, যেটা পরবর্তী ডিজিটের সাথে যোগ করব আমরা। ওকে, আচ্ছা, সেমভাবে তারপরে যদি আমরা দুইটা সংখ্যাকে যোগ করার পরে যোগফল 16 অপেক্ষা বড় কোনো সংখ্যা পাই, তাহলে আমরা কি করব বলো তো, তাহলে আমরা সেমভাবে 16 দিয়ে ওটাকে ভাগ করব এবং ভাগ করার পরে যে ভাগশেষটা পাবো সেটা আমরা বসাবো এবং ভাগফলটা আমাদের ক্যারি হিসাবে হাতে থাকবে। কিন্তু এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হেক্সাডেসিমেলে কিন্তু আমরা বারবার বলছি 10কে আমরা 10 না লিখে এ লিখব, 11কে আমরা লিখব বি, 12কে আমরা লিখব সি, 13কে আমরা লিখব কি ডি, 14কে আমরা লিখব ই এবং 15কে আমরা এফ দ্বারা প্রকাশ করব। আমরা মানে 10-এর থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা এ বি সি ডি ই এফ দ্বারা প্রকাশ করব। আমরা 10, 11, 12, 13, 14, 15 এভাবে বলতে বা লিখতে পারবো না। তো আমরা এখন যেটা করব সেটা হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের যোগটা আমরা এখন দেখব। ওকে, তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমি আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই, 0 থেকে 15 পর্যন্ত নাম্বার নিয়ে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত হয় এবং এ কে আমরা 10, বি কে আমরা 11, সি কে আমরা 12, ডি কে আমরা 13, ই কে আমরা 14 এবং এফ কে আমরা 15 দ্বারা সূচিত করি। ঠিক আছে, সুতরাং আমরা এখানে একটা হেক্সাডেসিমেল নাম্বার নিতে পারি। হেক্সাডেসিমেল নাম্বার আমরা নিলাম মনে করো এফ 9 ডি 6, এখানে আমরা লিখলাম মনে করো 5, এখানে আমরা লিখলাম মনে করো বি, এখানে আমরা লিখলাম 7, এখানে আমরা লিখলাম 9। তো দেখো এই সবগুলো নাম্বারই কিন্তু আমার এখানে হেক্সাডেসিমেল নাম্বার। তো হেক্সাডেসিমেল নাম্বারের সূত্রগুলো আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। যদি দুইটা নাম্বারকে যোগ করার পরে 16-র থেকে ছোট কোনো সংখ্যা হয় তাহলে সরাসরি বসে যাবে। 16 সমান সমান নাম্বার হলে কি হবে, 0 বসবে এবং হাতে ক্যারি হিসেবে 1 থাকবে। আর 0 থেকে বড় কোনো সংখ্যা পেলে কি হবে, 16 দিয়ে আমরা ভাগ করব এবং ভাগশেষটাকে বসাবো, ভাগফলটাকে ক্যারি হিসাবে নেব। তো আসো আমরা সেটাই করব। তো দেখো আমাদের 9 আর এখানে আছে 6, তাহলে 9 আর 6কে আমরা যদি যোগ করি তাহলে কত পাই, 15 পাই। তো আমরা 15 কিন্তু 16 থেকে ছোট একটা নাম্বার, সুতরাং আমরা এখানে 15 লিখতে পারি, তাই না? কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যায় 15 বলে কোনো শব্দ আছে না, সেজন্য আমরা এখানে লিখব কি এফ। ঠিক আছে, ওকে, আসো তারপরে আমাদের হাতে কিন্তু কোনো ক্যারিও নাই। তো দেখো আমরা এখানে ডি, তো ডি দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাইডে আগেই লিখে রেখেছি, ডি মানে 13 আর 7, তাহলে 13 আর 7 যোগ করলে কত হয় 20। 20 কিন্তু আমাদের 16 থেকে বড় সংখ্যা, তাহলে আমরা কি করব, 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 একে 16, 17, 18, 19, 20, তার মানে 4। দেখো আমরা এই 4টাকে এখানে বসাবো আর এই 1টাকে আমাদের হাতে ক্যারি হিসাবে রাখবো, যেটা আমরা এইটার সাথে যোগ করব। তো তার আগে দেখো বি সমান কত, বি সমান 11, তাহলে 11 আর 1 কত 12, 12 আর 9 কত, 12 আর 9 হলো কত 21, তাই না? তো 21কে দেখো, যদি আমরা 16 দিয়ে ভাগ করি তো কত হয় দেখো, 16 একে 16, তো আমরা এখানে পাচ্ছি কত 5। তো আমরা এখানে এই 5 নিলাম, আমাদের হাতে কিন্তু ক্যারি 1 আছে, সেই 1টাই 5-এর সাথে যোগ করো, কত হয় 6। 6 আর এফ মানে কত 15, তো 6 আর 15 কত 21। তো 21কে করলে আমরা পাই কত 5, তাই না? আমাদের হাতে থাকে কত 1। তো দেখো এই 1টা আমরা এখানে বসাই দিব।
তো তোমরা দেখবা অনেকে ভুল করো, এখানে এসে 15 দেখে এখানে এফ বসায় দাও, এটা কিন্তু করা যাবে না। তো কত সহজে দেখো আমরা এগুলো করে ফেললাম। তোমরা একটু ধৈর্য ধরে যদি এটা দেখো তো আমি আশা করি তোমরা বুঝবা। তো দেখো আমরা এবার এই চ্যাপ্টারের খুব বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা টপিক, যেটা হলো চিহ্নযুক্ত সংখ্যা। তো চিহ্ন বলতে কি বোঝাই? কোনো একটা পজিটিভ অথবা নেগেটিভ সাইন, তাই না? তো দেখো তোমাদের বোঝার জন্য আমি একটা জিরো মাঝখানে রেখে তার মানে নেগেটিভ সাইনগুলো দেখিয়েছি এবং পজিটিভ সাইনগুলো দেখিয়েছি, তাই না? এখন আসো এই চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নবিট জিনিসটা আসলে কি। বাইনারি পদ্ধতিতে সাইন বা চিহ্ন বোঝাতে সর্বোচ্চ গুরুত্বের অঙ্কের সাথে সাধারণত একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। দেখো এই যে এই বিটটাকেই আমরা বলবো চিহ্ন বিট বা সাইন বিট। তার মানে এই ঘরে যদি দেখো চিহ্ন বিটের ঘরে যদি 0 হয়, এখানে যদি 0 থাকে, তাহলে আমরা বলবো যে ডিজিটটা আছে বা যে রেজিস্টারটা আছে বা যে সংখ্যাটা আছে সেটা একটা পজিটিভ সংখ্যা। কিন্তু চিহ্ন বিটের জায়গায় যদি 1 থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সংখ্যাটি একটা নেগেটিভ সংখ্যা। দেখো তোমাদের বোঝার জন্য আরেকটা কথা, সেটা হলো প্রথম বিটটা হবে চিহ্ন বিট এবং বাকি যে 7টা, এটা কিন্তু একটা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমরা কল্পনা করেছি। তো 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা যদি আমার চিহ্ন বিট হয়, তাহলে বাকি যে 7টা বিট থাকে সেখানে থাকবে আমার বাকি মানগুলা। ওকে, তো দেখো আমরা একটা এক্সাম্পল দিয়েছি +99, যেটা 99-এর বাইনারি মানগুলোকে আমরা লিখেছি। দেখো যেহেতু প্লাস সেজন্য আমরা প্রথম ঘরে 0 দিয়েছি, আর যেহেতু এটাতে মাইনাস তাই প্রথম ঘরে আমরা 1 দিয়েছি এবং বাকি মানগুলা কিন্তু সেম আছে, যার ফলে এই মানগুলা এবং এই প্রথম ঘরে 0 থাকাতে এটা বোঝাচ্ছে এটা একটা +99 এবং এখানে 1 থাকাতে বোঝাচ্ছে এটা -99 সংখ্যা। দেখো আমরা এখানে একটা কোশ্চেন লিখেছি যে 1 বাইট বা 8 বিট রেজিস্টারে কত সংখ্যক ডাটাকে উপস্থাপন করা যায় বা তার ব্যাপ্তটা কত দূর, তাই না? তো দেখো আমরা সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ ঋণাত্মক মান এবং সর্বোচ্চ ধনাত্মক মানকে দেখাইছি। তা আমরা জানি যে চিহ্ন বিটে যদি 1 থাকে সেটা ঋণাত্মক সংখ্যা, 0 থাকলে সেটা ধনাত্মক সংখ্যা, তাই না? তো দেখো এখানে 1 দিয়ে বাকি সবগুলো আমরা 0 দিয়েছি, যেটার মান হলো আমার 2⁻7। যেহেতু এখানে 1 আছে সেহেতু মাইনাস দিয়েছি, তার মানে এটা ডেসিমেলে -128টা বিট ক্যারি করে। ওকে, আর ধনাত্মকের ক্ষেত্রে দেখো আমরা এখানে 0 দিয়েছি এবং বাকি মানগুলোকে 1 দিয়েছি, যেটা 2⁻7 থেকে, তার মানে আমার একটা মান বাদ যাবে, তার মানে +127, যেটা ডেসিমেল ভ্যালু ক্যারি করে, তাই না? তাহলে এর ব্যাপ্তি কত হবে? -128 থেকে +128 পর্যন্ত মোট 256টা বা 0 সহ 2⁸ পৃথক মানকে এই একসাথে উপস্থাপন করতে পারে। এ পর্যায়ে আমরা চিহ্নযুক্ত সংখ্যা কত প্রকার সেটা একটু দেখব। দেখো চিহ্নযুক্ত সংখ্যা প্রথমে এসেছিল প্রকৃত মান গঠনের দ্বারা। আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সবগুলো এই প্রকৃত মানের ভিতরেই মূলত পড়ে। তো এটা কি আমরা একটু দেখব। এটাকে আমরা বলতে পারি সাইন ম্যাগনিটিউড ফর্ম, তাই না? আচ্ছা, তারপরে যেটা আসলো সেটা হলো ওয়ান্স একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড, মানে পুরো সিস্টেমটাকে উল্টিয়ে দেওয়া। ঠিক আছে, তো দেখলাম তো দেখা গেল যে এই মানেরও কিছু প্রবলেম হয়, যার ফলে এটাও আর বেশি দিন টিকতে পারেনি। তারপরে আসলো কি 2-এর পরিপূরক ফর্ম, যেটা 2's কমপ্লিমেন্ট, তাই না? তো এটা দ্বারাই মূলত এখনও কাজ চালিয়ে যাওয়া হয়। তো আসো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সম্পর্কে দেখব। তো আমরা প্রকৃত মান গঠন যেটা সেটা নিয়ে একটু আলোচনা করি। তো মনে করো যে একটা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, মনে করো এটা আমার একটা 8 বিট রেজিস্টার। তো ধরো এটা একটা 8 বিট রেজিস্টার, আমি বললাম আমরা পরপর 2টা এঁকে ফেলি। দেখো 1 2 3 4 5 6 7 8, তাই না? তো এটাকে যদি আমরা +9-এর জন্য কল্পনা করি, এটাকে যদি আমরা -9-এর জন্য কল্পনা করি, তো আমরা জানি কি
1001, তাই না? তো এটা আমাদের 9-এর বাইনারি ফর্ম, তো এটা 8 বিটে আমরা রিপ্রেজেন্ট করলাম। তাই না? তো আসো দেখো এখানে প্লাস থাকলে আমরা জাস্ট কি করব, এই ঘরটাতে একটা 0 অ্যাড করে দিব, ওকে? আর যখনই মাইনাস হবে তখনই এই ঘরটাতে একটা 1 অ্যাড করে দিব। তো এই পদ্ধতিতে আমরা যে সাইন মানে চিহ্ন অ্যাড করে থাকি, এইটাকেই মূলত বলে এই প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনিটিউড প্রসেস। কিন্তু এই প্রসেসটা কিছু প্রবলেম ক্রিয়েট করে। প্রবলেমটা কেমন? আমরা এখানে যদি 0-র ক্ষেত্রে +0 এবং -0 এটা এই ম্যাথের ক্ষেত্রে আমরা পেতে পারি, কিন্তু বাস্তবে কিন্তু এটার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এটা আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখি, তাই না? তো যদি আমরা মনে করো +0-র জন্য আমরা একটা বক্স এঁকে ফেলি। মনে করো যে এটা হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, ওকে? 1 2 3 4 5 6 7 8, তাই না? তো সাপোজ আমি ধরলাম এটা হলো আমার +0 আর এটা হলো আমার -0। তো দেখো +0-র ক্ষেত্রে স্বাভাবিকভাবে এখানে আমার 0 হবে এবং বাকি সব মানগুলো কি হয়ে যাবে, 0 হবে। কিন্তু -0-র ক্ষেত্রে দেখো এখানে মান হয়ে যাবে 1 এবং বাকি মান হয়ে যাবে কি 0। তো দেখো এইটার কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নাই, তাই না? আমরা জানি যে এই ম্যাথে পাচ্ছি, বাট আমাদের বাস্তব জীবনে এর কোনো ব্যাখ্যা আমরা পেতে পারি না। এই জন্য আমাদের এই ম্যাথ ওয়ান্স এই সাইন ম্যাগনিটিউড ফর্মটা মূলত প্রসেসরে ইউজ করা হয় না, ওকে? তো আমরা এখন ওয়ান্স এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড যেটা, সেটা যদি মনে করো আমরা একটা 8 বিট রেজিস্টারের কথা কল্পনা করি। মনে করো 1 0 1 1 0 0 1 1 2 3 4 5 6 7 8। দেখো এটা একটা 8 বিট রেজিস্টার। আচ্ছা, তো 8 বিট রেজিস্টারের মনে করো আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে জাস্ট বিটগুলোকে আমরা উল্টিয়ে দেবো, মানে একের পরিপূরক করব। তার মানে দেখো 1 আছে এখানে হয়ে যাবে 0, এখানে 0 আছে হয়ে যাবে 1, 2টা 1 আছে হয়ে যাবে 0, 2টা 0 আছে হয়ে যাবে 1 0 1। তো দেখো এইটাকেই বলা হয় আমাদের ওয়ান্স এর পরিপূরক বা একের পরিপূরক, তাই না? তো এইটা মূলত কিভাবে কাজ করে দেখো, আমরা যদি একটা ইয়েকে কল্পনা করি, 8 বিট রেজিস্টারকে কল্পনা করি, তাহলে কি হয় দেখো 1 2 3 4 5 6 7 8, তাই না? তো দেখো আমরা মনে করো 1 0 0 0 এটা হচ্ছে 8-এর বাইনারি নাম্বার, তাই না? তাহলে আমরা লিখলাম 0 0 0 1 আর এটাকে 8 বিট ফিল আপ করলাম 1 0 0 0, ওকে? তো দেখো আমরা যদি এটাকে 0 দিয়ে দিই, সরি একটুখানি মিস্টেক, এটা একটু কেটে দিবা, বুঝছো? একটু কেটে দিবা, ওকে? তো দেখো আমরা এটা মনে করো +8-এর জন্য আমরা এই মানটা লিখেছি, ওকে? তো +8-এর জন্য এটা আমাদের সাইন বিট। তো সাইন বিটে আমরা জানি কি মান তো আমাদের একটা প্লাসের জন্য কি হয় 0 হয়, তাই না? তো দেখো আমরা প্লাসের জন্য এখানে 0 বসাইছি। এখন যদি এটাকে আমরা একের পরিপূরক করি তো কি হয় দেখো তো, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা 1 1 1। তো দেখো আমার সাইন বিটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অটোমেটিক। আমার এখানে কিন্তু ওই মাইনাসের জন্য আমার আলাদা করে 1 দেওয়া লাগছে না, যেহেতু আমরা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। তো আমরা বলতে পারি কোনো একটা পজিটিভ নাম্বারকে বা কোনো একটা পজিটিভ সংখ্যাকে বা ধনাত্মক সংখ্যাকে যদি আমরা একের পরিপূরক করে ফেলি,
তাহলে সেটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো এই প্রবলেমটাও আমাদের সেই জিরোর সমস্যায় পড়ে যায়। যদি আমরা এখানে +0 আর -0-র কথা চিন্তা করি, তো দেখো +0-র ক্ষেত্রে কি হয়, তো মনে করো এটা আমার সাইন বিট, আর বাকি 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আমার মান বিট। ওকে, আর -0-র ক্ষেত্রে দেখো কি হবে, তাহলে এখানে মনে করো আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা হয়ে গেল 1, এবং বাকি সবগুলোও কি হয়ে যাবে আমার, দেখো বাকি সবগুলো হয়ে যাচ্ছে আমার 1। তো দেখো এই +0, এটা কিন্তু একটা -0 চলে আসছে, তো এই +0 আর -0-র বাস্তবে কোনো কিন্তু আমাদের অস্তিত্ব নাই, যার ফলে আমার এই মানটা দিয়েও আমরা বেশি দূর আগাতে পারবো না। তো তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে জানলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও আমাদের কিন্তু কোনো কাজ করা হবে না। তো আমরা মূলত এখন আসবো কি টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। তাহলে 2-এর পরিপূরক কিভাবে কাজ করে আসো আমরা একটু দেখি। টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক পদ্ধতিটা কেমন। 2-এর পরিপূরক করতে গেলে আমার এই ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরকের সহযোগিতা নেওয়া লাগবে। তার মানে আমরা কোনো একটা সংখ্যাকে যদি 2-এর পরিপূরক করতে চাই, তো তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব এবং তার সাথে একটা 1 যোগ করে দিব। তো দেখো আমরা একটা মনে করো 8 বিট রেজিস্টার নিয়ে নিই, 1 4 0 0 1 1। তো দেখো এটা একটা বাইনারি নাম্বার 8 বিটের। তো আমরা এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, 0 1 দুটো 0 দুটো 1 দুটো 0। তো আমরা বললাম কি ওয়ান্স কমপ্লিমেন্টের পরে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করতে চাই, তো জাস্ট আমরা কি করব, একটা 1-কে যোগ করে দিব। তো 1 যোগ করে দিলে কি হয়, দেখো 1 আর 0 যোগ করলে হয় 1, ওই যে বাইনারি যোগ শিখলাম আমরা, তাই না, 0 1 1 0 0 1 0। তো দেখো আমরা যখন এই সংখ্যাটাকে যখন আমরা টুস কমপ্লিমেন্ট করলাম, তখন দেখো আমরা এই সংখ্যাটা পেলাম, দেখছো। তো আমরা এই সংখ্যাটাকে যদি আবার টুস কমপ্লিমেন্ট করি, তো দেখো আমরা এই সংখ্যাটা ফিরে পাবো, এটাই আমাদের শর্ত। তো দেখো আমরা পাই কিনা, তো এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করো, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, 1 0 1 1 0 0 1 0। তো টুস কমপ্লিমেন্ট করো, টুস কমপ্লিমেন্ট করলে কি হবে, জাস্ট এখানে একটা 1 যোগ হবে, তাহলে 1 1 0 0 1 1 0 1। তো দেখো তো আমরা এই সংখ্যাটা ফিরে পেয়েছি না। তো আমাদের টুস কমপ্লিমেন্ট জিনিসটা এমনই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে কোনো একটা নাম্বারকে আমরা কি করলাম, নেগেটিভ নাম্বার করলাম। তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারি, কোনো একটা নাম্বারকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি, তাহলে সেই নাম্বারটা কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, তাই না। 2-এর পরিপূরক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা এখন যেটা করতে পারি, আমরা আগেই বলেছিলাম 2-এর পরিপূরক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা যোগ এবং বিয়োগ উভয়ের কাজই করতে পারি, তাই না। তো আমরা +0 আর -0 নিয়ে যে প্রবলেমে ছিলাম, আসো আমরা সেটা দেখি টুস কমপ্লিমেন্ট থেকে রিকভারি করতে পারি কিনা। তো মনে করো আমি 8 বিটের একটা নাম্বার নিলাম যেটা সবগুলো 0। ওকে, তো আমরা যদি এটাকে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, সব নাম্বারগুলো পরিবর্তন হয়ে যায়, তাই না। তাহলে আমরা এটাকে যদি এখন টুস কমপ্লিমেন্ট করি, তাহলে কি হয়, দেখো জাস্ট একটা 1-কে আমরা যোগ করে দিই, তাহলে 1 + 1 যোগ করলে হয় 0 0 0 0 0 0 0 0, এবং একটা হাতে ক্যারি 1 থাকে, লাস্টে আর বিট না থাকে, সেই 1টা বসে যাবে। তো দেখো আমরা এখানে পেয়েছি কয়টা বিট, 9 বিট হয়ে গেছে, যার ফলে এইটা হবে ওভারফ্লো। ঠিক আছে, এই বিটটা আমরা আর কাউন্ট করব না। তো দেখো আমরা এই 0 নিয়ে কাজ করে আমরা কিন্তু এখানেও আবার 0 পাচ্ছি। সুতরাং আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করে মূলত কম্পিউটারের যে প্রসেসর, এই প্রসেসর কাজ করানো হয়। ওকে, তো আমরা এখন এই রিলেটেড কিছু ম্যাথ করব।